টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছে আমি রুকনুজ্জামান মনি। আজ 29 এপ্রিল, বৈশাখ মাসের 16 তারিখ। কাগজে কলমে গ্রীষ্মকাল চললেও সারা দেশে বেশিরভাগ এলাকায় হয়েছে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে গত 24 ঘন্টায় দেশের 9টি জেলায় হয়েছে অতি ভারী বর্ষণ। কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ওই অঞ্চলের জনজীবনে ফেলেছে বেশ ভোগান্তি। বৃষ্টির শীতলতা মানুষকে গরম থেকে স্বস্তি দিলেও দুশ্চিন্তায় ফেলেছে কর্মজীবী মানুষদের, বিশেষ করে কৃষির সঙ্গে যারা জড়িত তাদের। একদিকে ফসল হারানোর ভয়, অন্যদিকে ভেঙে পড়া অবকাঠামো আর সরবরাহ ব্যবস্থায় ছেদ পড়া। সব মিলিয়ে আমাদের অর্থনীতি কি পড়তে যাচ্ছে বড় কোনো সংকটের মুখে? আজ আমরা কথা বলবো এসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওয়াকিলুর রহমান। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। স্যার, শুরুতে একটু আমরা জানতে চাই, বৈশাখ মাসে সাধারণত বোরো ধান কাটার একটি ধুম মৌসুম চলে। বৃষ্টির কারণে মাঠ থেকে ধান মারিয়ে নেওয়া বা শুকানোর যে সমস্যা হচ্ছে, এতে করে কি বড় ধরনের পোস্ট হারভেস্ট বা ফসল কাটার পরবর্তী ক্ষতির মুখে পড়বে কৃষক, এরকম কিছু মনে করছেন কিনা আপনারা? বাংলাদেশে যে বিশেষ করে বোরো ধানের যে হারভেস্টটা যা শুরু হয়েছে, বিশেষ করে এটি আপনি জানেন যে যেসব আর্লি ভ্যারাইটি, সেই ভ্যারাইটি গুলি শুধুমাত্র এখন হারভেস্ট করা হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেসব এলাকায় বাংলাদেশে ধরেন যে রবি শস্য হয়, বিশেষ করে আলু, সেই সব এলাকাতে তারা আর্লি জাতগুলি করে এবং সেই অনুযায়ী তারা হয়তো হারভেস্ট করার চেষ্টা করতেছে। আরেকটি এলাকা আপনি একটু শুরুতে বলার চেষ্টা করেছেন যে কিশোরগঞ্জের হাওড় এলাকাগুলিতে তারা একটু আর্লি হারভেস্ট করেন। তো ওই এলাকায় যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে, কাজে ওই এলাকার লোকজন একটা হলো যে তাদের চাপ আছে যে অবশ্যই মাঠ থেকে ক্ষেত থেকে ধানটি নিয়ে আসতে হবে, এটি বড় ধরনের চাপ। সেকেন্ড যেটি বলেছেন যে নিয়ে আসলেই শুধু হবে না, সেটাকে তো আলটিমেটলি আমাদেরকে শুকিয়ে রাখতে হবে, তাই না? না হলে দেখা যাবে ধান থেকে আবার এই ধানের থেকে নতুন করে চারা গজাবে। তো এটা বড় ধরনের একটা রিস্ক। এবং দেখা যাচ্ছে যে ইউজুয়ালি কৃষকেরা কিন্তু তাদের ফসলের মাঠেই ধান শুকানোর চেষ্টা করেন, বিশেষ করে উঠানে। তো কাজে এই একটানা বৃষ্টির ফলে তাদেরকে অবশ্যই ক্ষতির সম্মুখীন হচ্ছে। এটা তারা ঠিক মতো হয়তো শুকিয়ে গোলাজাত করা অথবা গুদামজাত করতে হয়তো বেশ কষ্ট পাচ্ছে। আমি মনে করি আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশে এখন এই রিস্কটি একটু কমে গিয়েছে, কিছু মেকানাইজেশন হয়েছে, যে ধানগুলিকে ড্রাই করার মতো কিছু মেকানাইজেশন শুরু হয়েছে। এর বাইরে আমাদের যে অটো রাইস মিল যেগুলি আছে, সেখানে হয়তো দ্রুত সেল করতে পারে, তবে এই অটো রাইস মিলগুলি কিন্তু বাংলাদেশের সব জায়গায় নেই। এবং কৃষকরা যদি এখন সেল করতে যান, তখন কিন্তু একটি প্রশ্ন আসে, আপনি একটু যথার্থ বলার চেষ্টা করেছেন যে তাদের অর্থনৈতিক ভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, যে দেখা যাবে এত কম দামে ধানগুলি বিক্রি করতে হচ্ছে। স্যার, তাহলে অন্যান্য বছরে যে ক্ষতির এগুলো আমরা দেখি, এবার সেটা তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা আছে? না, কম হবে না। আমার মনে হয় গতবারের চেয়ে ক্ষতি এবার একটু বেশি হবে, বিশেষ করে হাওড় অঞ্চলে। অন্য অঞ্চলে হবে না, কারণ অন্য অঞ্চলে এখনো কিন্তু আমি যেটা গত সপ্তাহে উত্তরবঙ্গে ঘুরে এসেছি, তার আগে দক্ষিণবঙ্গে গিয়েছিলাম, তো দেখা যাচ্ছে যে ধান এখনো ওইরকম এখনো কাটার মতো হয়ে ওঠেনি, হয়তো 20% হয়েছে। কিন্তু হাওড় এরিয়াতে আপনি যদি মনে করেন, তাহলে হাওড় এরিয়াতে কিন্তু ফসল কাটার একেবারে পুরোপুরি মৌসুম চলে এসেছে। এবং অনেকে বলেছে প্রায় ডিএ রিপোর্ট বলছে প্রায় 60% মতো ধান কাটার উপযোগী হয়েছে এবং 50% ইতিমধ্যে কেটে ফেলেছে। তো কাজেই এটা হাওড় এলাকার জন্য ডিফারেন্ট। স্যার, আরেকটা বিষয় জানতে চাই যে গ্রীষ্মকালীন শাকসবজি তো এমনিতেই সংবেদনশীল। এই যে বৃষ্টিপাত হচ্ছে, এইটার কারণে সবজি খেতে যদি পানি জমে যায়, তাহলে বাজারে দ্রুত সবজির দাম বেড়ে যাওয়ার কোনো শঙ্কা থাকে কিনা? হ্যাঁ, এটা আপনি ভালো আরেকটি বলছেন। একই সাথে যে ধরেন এইটা সিজন হলো বোরোতে মানুষের কনসেন্ট্রেশন অনেক বেশি, কিন্তু একইভাবে যারা সবজি করেন এই সময় সবজি তুলনামূলকভাবে কিন্তু কম পরিমাণে সবজি হয়। সকল সবজি কিন্তু এই সময় পাওয়া যায় না। আপনি হয়তো বিশেষ কিছু সবজি এই সময় পাবেন, করলা পাবেন, ঢেঁড়স পাবেন, এই ধরনের সবজিগুলি পাওয়া যাবে এখন, অথবা কাঁকরোল পাবেন, পটল পাবেন, এই ধরনের সবজি পাবেন। এই ধরনের সবজিগুলি কিন্তু বিশেষ করে এটি ওয়াটারলক কন্ডিশনে এটা হতে পারে না, অর্থাৎ বৃষ্টির পানি হলে অথবা পানি জমলে কিন্তু সবজি দ্রুত চারাগুলি মরে যেতে পারে। কাজে আপনি যেটা বলেছেন এই আশঙ্কা থেকেই যাচ্ছে যে যদি সবজি একটা উৎপাদনে ব্যাহত হবে, এবং উৎপাদন ব্যাহত হলে সাপ্লাই যখন কমে যাবে, অবশ্যই মার্কেটে দামের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে বাংলাদেশটা এখন আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশটা শুধু একটি এরিয়া তো না, বিভিন্ন জায়গায় কৃষকেরা অবস্থা বুঝেই চাষাবাদ করছে। কাজে মনে হয় এলাকায় উৎপাদনের ক্ষতিগ্রস্ত হলে অন্য এলাকা থেকে হয়তো সাপ্লাইটা আসবে। তারপরে এবার যদি বৃষ্টি সর্বত্রই হচ্ছে, একটু ক্ষতির সম্ভাবনা আছে বলে মনে হয়। সাধারণত বৃষ্টি হলে আসলে বৃষ্টির দোহাই দিয়ে পরিবহন ক্ষেত্রে ভাড়াগুলো অনেক সময় আমরা দেখি বেড়ে যায়।
আবার দেখা যায় যে আসলে রাস্তাঘাট অবকাঠামো অনেক সময় ভেঙেও পড়ে। সব কিছু মিলিয়ে আসলে কৃষকের যে ব্যয় বিক্রয় মূল্য যেটি তারা হয় সেখানে আসলে কৃষক খুব বেশি লাভবান হতে পারেন না। তা এই যে খুচরা বাজারে পণ্যের দাম যে প্রভাবটা পড়ে, অর্থাৎ এক্ষেত্রে কৃষক এবং ভোক্তা উভয় পক্ষই কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, একটু যদি আপনি আপনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেন। না, দুইটা বিষয় বলতে হবে। এবারে কিন্তু একটু সমস্যা অন্যভাবে আছে, যে বৈশ্বিক জ্বালানি সংকটও কিন্তু এই এই পরিবহনে যেটা বললেন, পরিবহন খরচটা কিন্তু বৃদ্ধি হচ্ছে। এটা আপনি স্বীকার করেন আর নাই করেন, পরিবহন মালিকরা অথবা যারা পরিবহনের সাথে সংযুক্ত তারা কিন্তু পরিবহনে ভাড়া বাড়িয়ে দিবে। এখন প্রশ্ন হলো যে আমাদের যারা কৃষকরা তো আসলে এই পরিবহনের উপরে নির্ভর করতে হয়, এবং যে জায়গায় যে ফসল উৎপাদন হয় আপনি দেখবেন যে সেই জায়গায় ওই ফসল বেশি পরিমাণ উৎপাদন হয়। কাজে দেখা যায় ওই জায়গায় কনজিউমার কম, অন্য জায়গায় নিয়ে যেতে হয়। কাজে এই যে ধরেন এই অতিবৃষ্টি বলেন অথবা একটানা বৃষ্টি, একইভাবে যে তেলের দাম বৃদ্ধি, এই সব মিলিয়ে মনে হচ্ছে যেন পরিবহন যারা আছেন পরিবহনের সাথে সংযুক্ত তারা একটু বেশি লাভবান হওয়ার জন্যই একটু হলেও কৌশলী হবে, এবং দেখা যাবে যে কনজিউমাররা এর জন্য ভুক্তভোগী হবে। এবং আমার মনে হয় না যে একইভাবে তারা হয়তো ডুয়েল রোল প্লে করতে পারেন। একটা হলো যে কনজিউমারের কাছে বলবেন যে হয়তো আমাদের পরিবহন খরচ বেড়ে গেছে, অনেকগুলি বিষয় বলবেন। আবার একইভাবে বলবেন যে ফার্মারদের কাছে যে আমরা যেহেতু কৃষকের কাছে কনজিউমারের কাছে পৌঁছাতে কষ্ট হচ্ছে, কাজে আপনাদের কাছ থেকে আমরা কম দামে কিনবো। কাজে তাদের যে এখানে একটা কৌশলী মনোভাব দেখা যায়, এটি বাংলাদেশে হয়ে আসছে। এবং আমি আশঙ্কা করছি যে তারা এই কৌশলী মনোভাব নিয়ে বোথ সাইড থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন। স্যার, আরেকটা বিষয় একটু জানতে চাই, খুব আমার জানতেও ইচ্ছে করতেছে। প্রতি বছর আসলে যখন এরকম একটি দুর্যোগের পরিস্থিতি তৈরি হয় তখন আমরা বলতে শুনি যে আসলে বিভিন্ন এলাকার ভৌগোলিক অবস্থান এবং পরিবেশগত অবস্থা বিবেচনায় নিয়ে ওই অঞ্চলের কৃষকদের সচেতন করা হবে, এবং একটি সরকারের পক্ষ থেকে যখন যে সরকার ক্ষমতা থাকে তখন সেই সরকারই বলে যে ওই এলাকার কৃষকদের সচেতন করতে আমরা এই পদক্ষেপ নিচ্ছি। আসলেও কি আঞ্চলিকভাবে কৃষকদের এই সচেতন করতে এই কৃষি সংশ্লিষ্ট যে অধিদপ্তর রয়েছে বা যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা আসলে ভূমিকা কতটুকু রাখেন? আপনি তো মাঠে ঘোরেন, আপনি আসলে একটু যদি আমাদের বলতেন। এক্স্যাক্টলি আমার এরিয়াটাতে এসেছেন, এই লাইনে আমার সরাসরি অভিজ্ঞতা আছে। আমরা রাজশাহীতে কথা বলছিলাম বিশেষ করে আলুর দাম নিয়ে। তো তখন বলা হচ্ছিল যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদেরকে বলার চেষ্টা করা হচ্ছিল যে আপনারা গত বছর আলুর দাম কম হয়েছিল, এবার উৎপাদন কমিয়ে দেন। কিন্তু দেখা গেল যে কৃষকেরা আসলে উৎপাদন কমানোর দিকে তারা না করে বরং উৎপাদন বাড়িয়ে দিয়েছে। তো আমরা আবার কৃষকের কাছে আমি গেলাম যে আপনাদের কারণটা কি, আপনারা এটা শুনছেন কিনা। তো তখন তারা বললো যে আপনি একটা অল্টারনেটিভ আমাকে ক্রপ দেন না কেন, আলুর চেয়ে একটা অল্টারনেটিভ ক্রপ দেন যেখানে আমি এত বেশি ফলন পাবো। কাজেই তারাদেরকে আপনি বলছেন, কিন্তু কিছু কিছু এলাকায় ভৌগোলিক অবস্থান যেটা বলছেন, কিছু কিছু এলাকায় কিছু ক্রপের জন্য অনেক বেশি সুবিধাজনক অবস্থায় আছে, কাজে তারা সেই ক্রপ গুলি করতে চায়। এবং এবার আমি আরো দেখলাম যে পেঁয়াজ, রসুন এগুলি যে এলাকায় উৎপাদন হচ্ছে, চলনবিল এলাকায় আমি গিয়েছিলাম, তো দেখা যাচ্ছে যে এই উৎপাদন তারা ঠিক মতো যেহেতু হারভেস্ট করতে পারছিল না, এবং কিছু কিছু জায়গায় এখনো হারভেস্টের স্টেজে আসে নাই, কিন্তু বাধ্য হয়ে বৃষ্টির কারণে তাদেরকে হারভেস্ট করতে হচ্ছে। এবং আমাকে দেখে খুব খারাপ লেগেছে যে তারা এই পেঁয়াজ রসুন রোদ্রে শুকাচ্ছে, কারণ হলো এগুলিকে স্টোর করা যাচ্ছে না। কাজে একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন তারা, পেঁয়াজ রসুন যারা চাষি তারাও ক্ষতির সম্মুখীন এবার হচ্ছেন এই অতিবৃষ্টির কারণে। তো আপনি যে জায়গায় ছিলেন যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে পরামর্শগুলি দিচ্ছে, এখানে কৃষকরা শুনছেন কিন্তু অনেক সময় শুনছেন না, কারণ তারা যে এনভায়রনমেন্টে বসবাস করছেন সেখানে সকল কৃষক যে চাষাবাদটা করছে তারাও মনে করেন যে ওইটাই আমরা করব। এই জন্য তাদের মাইন্ডসেটের সাথে যে একটা ট্রাস্ট, অর্থাৎ সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কৃষকের যে সুসম্পর্ক সেটি আছে, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় তারা হয়তো মনে করছে যে না, আমরা এটা উৎপাদন করলে হয়তো লাভবান হবো। যার কারণে আমাদের যেটা ক্রপ জোনিং সিস্টেমটা ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে, যে নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট ক্রপ হওয়া উচিত, এবং একটি যদি আমরা ডিজিটালাইজ ফর্মে যে পারে আমরা কতটুকু উৎপাদন করব, কতটুকু আমাদের চাহিদা আছে সেই ব্যাপারে যদি অগ্রিম কোনো তথ্য দেওয়া যেতে পারতো, তাহলে হয়তো একটু আমরা মনে বেটার রেজাল্ট পেতাম। স্যার, আপনার কাছ থেকে খুবই সুনির্দিষ্ট পরামর্শ পেলাম, কিন্তু এখানে যদি আপনি আরও একটা লাইন আমাদের বোঝার জন্য সুনির্দিষ্ট করে বলেন যে কৃষক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের দুইয়ের মাঝখানে যে গ্যাপটা থেকে যাচ্ছে, এইটা থেকে বের হওয়ার সমাধানটা আসলে কি? মানে আমরা তো আসলে সমাধানই চাই, এবং আমরা চাইও যে আমাদের কৃষির ফলনটা অনেক বেশি হোক, সেক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কি? আমি এই লাইনেই কাজ করছি, এবং এই লাইনে কাজ করতে গিয়ে আমরা একটা কাজ করেছি, সেখানে 500 কৃষকের
আমরা চেষ্টা করেছি তাদের লাইফ এক্সপিরিয়েন্সটা, গল্পটা শুনেছি। তো এই গল্পটা হলো যে যে তারা যে সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যে তাদের সম্পর্ক, ভালো লাগা খারাপ লাগা, এই সম্পর্কগুলো নিয়ে আমরা তাদের সাথে গল্পগুলি শুনেছি, তাদের মুখ থেকেই শুনেছি, রেকর্ড করেছি। এখানে যেটা মেজর যেটা কনস্ট্রেন্ট আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের এই যে টপ ডাউন প্ল্যানটা, টপ ডাউন টেন্ডেন্সিটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সেটি এখনো আছে। অর্থাৎ আমরা আমরা যেভাবে চিন্তা করতেছি, যে ভ্যারাইটিকে এক্সপান্ড করতে চাচ্ছি, সেই ভ্যারাইটিকে নিয়েই হয়তো কৃষকের দোরগোড়ায় যাচ্ছি। কিন্তু আমাদের যদি বটম আপ হতো, কৃষকরা আসলে কোন ভ্যারাইটি কখন কিভাবে চাচ্ছে সেটা যদি বুঝতে পারতাম তাহলে ভালো হতো। আমি একটা ছোট এক্সাম্পল দিলেই হবে। ধরেন সূর্যমুখী চাষের জন্য এই বর্তমান গভর্নমেন্টও অনেক প্রচেষ্টা করতেছে। সূর্যমুখী চাষের জন্য বীজ সরবরাহ করা হয়েছে প্রতি কৃষককে 1 কেজি করে দক্ষিণবঙ্গে। তো তার লাগে হলো হয়তো 5 শতক জমি আছে, তার লাগে হলো 200 গ্রাম, কিন্তু কৃষি অধিদপ্তর থেকে তাদেরকে দেওয়া হয়েছে 1 কেজি করে। তো বাকিটা কি হবে? 1 কেজি বীজের দাম প্রায় 2500 টাকা। তো এই যে টপ ডাউন অ্যাপ্রোচ, তারা চিন্তা করেছে যে সবার জন্য 1 কেজি করে আমরা দিব। এখন আপনার 1 কেজি লাগুক আর 500 গ্রাম লাগুক, আপনাকে 1 কেজি দিচ্ছে। কাজে এই টপ ডাউন চিন্তা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে হবে। আমাদের চিন্তা করতে হবে যে বটম আপ অ্যাপ্রোচ যেটা বলা হয়, যে কৃষকের নিড বেস যেটি দরকার সেইখানে চাহিদা মোতাবেক আমরা যদি তাদেরকে তথ্য দিয়ে, তাদেরকে বিভিন্ন সহযোগিতা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে যদি সহায়তা করতে পারতাম, তাহলে হয়তো আমাদের ট্রাস্টের যে রিলেশনশিপটা, যেটা ট্রাস্ট, এটা বেড়ে যেত এবং আলটিমেটলি আমি মনে করি যে তখন আমাদের এই গ্যাপটা কমে যাবে। তো আমি জোর গলায় বলবো যে আমাদের যে বিশ্বাসের জায়গাটা, এই বিশ্বাসের জায়গাটা বাড়বে তখনই যখন আমরা একজন আরেকজনকে বোঝার চেষ্টা করব যে হ্যাঁ, কৃষকরা কি ফিল করছেন, একইভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সক্ষমতার ব্যাপারটা কেমন। এই দুইয়ের সমন্বয় হলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এই গ্যাপটি কমাতে পারবো এবং আলটিমেটলি আমাদের দেশ উপকৃত হবে। স্যার, আপনি আপনার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের সময় দিয়েছেন। আমি শেষ একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই যে ভারী বর্ষণের কারণে বেশ কয়েকটি অঞ্চলে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে, এটি কাটিয়ে উঠতে এই মুহূর্তে সরকারের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি কিছুক্ষণ আগে মনে হয় আজকে দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী একটু বলেছেন যে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা দেওয়া হবে। বিশেষ করে তারা বলেছেন যে সেফটি নেট প্রোগ্রামের আওতায় তাদেরকে সহায়তা দেবে। কিন্তু আমি জোর গলায় বলবো যে ইমিডিয়েটলি ধান কর্তন করে, ধান কিভাবে অথবা যে ফসল এখন হয়েছে সেটা নিয়ে হারভেস্ট করে কিভাবে এটাকে বাজারজাত করার জন্য সহায়তা করা যায় সেই ব্যাপারে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ আপনি এটাকে নষ্ট করা যাবে না। আপনি যদি কোনো টেকনোলজিক্যাল ডিভাইস থাকে, কোনোভাবে যদি আমরা এটা ফসলটাকে মাঠে আনতে পারি এবং এই অনুযায়ী যদি গভর্নমেন্ট একটা সাবসিডাইজ প্রাইসে কিনতে পারে, একটু যদি প্রাইসটা একটু বাড়িয়ে দিয়ে কিনতে পারে, তাহলে দেখা যাবে কৃষকের উপকৃত হবে। আর যেটা হলো পরবর্তীতে আমরা তো এটা অনেকভাবে চিন্তা করতে পারি। আসলে বিশেষ করে হাওড়া অঞ্চলে যেভাবে বাঁধ নির্মাণ করা হয়েছে, এগুলি আসলে সুদৃষ্টভাবে কাজ করা হয়নি, প্ল্যান অনুযায়ী করা হয়নি। এটা লং টার্মে একটু চিন্তা করা যেতে পারে। বাট ভবিষ্যতের জন্য আমরা নেক্সট হাওড় অঞ্চলে যে শুধুমাত্র একটা ফসলে হয়, বড়ই হয়, তাদের জন্য আসলে এই সাপোর্টটা খুবই জরুরি। একটু হলো যে নেক্সট ক্রপ আসার আগ পর্যন্ত তাদেরকে কোনোভাবে যদি সহায়তা করে, যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কোনো ধরনের সহায়তা, বিশেষ করে প্রধানমন্ত্রী হয়তো বলেছেন যে 3 মাসের জন্য তাদের খাদ্য সহায়তা দেওয়া হবে, সেটি দেওয়া যেতে পারে। কিন্তু আমি আবারও বলবো যে অবশ্যই ফসলটাকে ঘরে তোলার জন্য যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট দরকার, এইটিকে বেশি গুরুত্ব দিতে হবে এই মুহূর্তে। স্যার, আপনি আপনার অত্যন্ত সুচিন্তিত মতামত আমাদের সঙ্গে শেয়ার করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ শুনছিলেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও যুক্ত হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ।